এটা বলেন। আবার দেখেন বর্তমানে যে দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে, তার মধ্যে হাসনাত বা সার্জিস। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি, ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে? কার মনে কি আছে সেটাকে অন্তর্যামী কেউ না জানার কোনো সুযোগ কিন্তু যখন দায়িত্বে ছিলাম তখন 2019 সালে আমি দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে। তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে। তো একটা এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ, সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে। এবং এখানে শুধু হাসনাত সার্জিস না, আমি সার্জিসকে চিনতাম না কোনো, ওর সাথে আমি পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি, ওকে আমি আসলে চিন্তা না। ওর বাড়ি যেতে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম, ডাক্তার জিএস। তার এলাকার পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো। এবং সাদ্দামেরও দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো, ভালো ডিবেটিং এর ইয়ে ছিল, 21 হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল। সুতরাং ওকে সুযোগ দেওয়াটা এটা খুব যৌক্তিক কারণে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যদি এক ধরনের বলবো যে বেইমানি করেছে ছাত্রলীগের সাথে। আর হাসনাতের কথা বলেন, হাসনাতকে আমি চিনতাম না। ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয়, সেটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আমি সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছি। আরো অনেকে জানিয়েছে, আমি জানিয়েছিলাম। যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কেউ একজন, যে কেউ, সে যে দলের বা মতের হোক, সে একজন যদি যৌক্তিক কথা বলে, দাবি জানায়, তার পাশে থাকা আমার দায়িত্ব। এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই। দেখেন যে যখন আক্তার হোসেন, বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন, ও রাজু ভাস্কর্য ও আয়োগের আমরণ অনুসারে বসছে একজন। তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কে আমি জানি না, দেখা একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে, একটা আন্দোলন করেছে, যেটা বঙ্গবন্ধুর আদর্শ, যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে, ন্যায্য পক্ষে থাকে, তার পক্ষে থাকো। তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি। আমি কোনো ব্যক্তি দেখি নাই, দেখেছি তার কাজটা কি, তার উদ্দেশ্যটা কি। সে যখন বলেছে আমি বলেছি এটা হতো, এবং আমি বলার কারণে ওই সময় ওর পাশে বসেই আমি কিন্তু প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে, এটা যৌক্তিক, পরীক্ষা আবার হতে হবে। এবং আমাদের বা ছাত্রলীগের পরবর্তী সাদ্দামও সংহত জানিয়েছে, এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল, দাবিটা মেনে নিয়েছিল। তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে। তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো, তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না, ও একজন সাধারণ শিক্ষার্থী। আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যারিস্টার সুমন ভাই জানেন, আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে 6 দিন বা 7 দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে। এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছিল 6 দিন 7 দিন, ও বসে আছে রেল স্টেশনে, একটা ছেলে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই, একজন এনএসআই, একজন ডিজিএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই, বাবা যে কি হয়েছে, ঠিক আছে এটা আমি পার্সু করি, এটাকে বসে সমাধান ব্যবস্থা করি। তা আমরা যখন গেলাম, যখন স্পার্ক করলো, তখন কিন্তু আসলো। তো এইভাবে কে ব্যক্তির নামে কথাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আগে বলছি, আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার, এরা যখন ন্যায্য কথা বলছে, আমি এই দাবিগুলা, এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো, আমি অনেক বেশি খুশি হতাম। যে ছাত্রলীগের, কারণ গভর্নমেন্ট থাকলে, গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি, কি সমস্যা, সেগুলো নিয়ে কথা বলে, সেটা আওয়াজ তৈরি, দাবি জানাই। তো ওরা এগুলো যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে, এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, সারা বাংলাদেশ এটা জানা যে মানে ওরা চেষ্টা করবে, অতীতেও করেছে। তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার। তো আমরা কেন সেই সুযোগটা দিব, কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না? এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা, কষ্টের জায়গা, হতাশার জায়গা।
এবং তাদের একটা ভালো মানুষের মুখোশ ছিল, যে মুখোশটা এই 5 মাসে খুলে গিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে এটা মানুষও বুঝতে পেরেছে। বিগত 5 মাসে আমি যদি বলি যে আওয়ামী লীগের কিছুই করতে হয় নাই, আওয়ামী লীগের যে কতটা সঠিক ছিল, এবং আওয়ামী লীগ যে আসলে অ্যাকচুয়ালি মন্দের ভালো এবং ভালো বিকল্প বেটার অপশন, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। বিগত 5 মাসে কমপক্ষে আমার দৃষ্টিতে নির্মোহ ভাবে যদি বলি 25 থেকে 30% আওয়ামী লীগের জনসমর্থন ভোট বেড়েছে। মানুষ বলছে আগে ভালো ছিলাম, এবং তারা মিন করে এটা বলছে। আজকে সারা দেশে যে অনিয়ম, দুর্নীতি, কমপ্লিট ললেসনেস চলছে, আজকে একটা পরিবার সন্ধ্যার পরে বেরোতে পারে না, ভয় পায়। তারা জানে যে গেলে ছিনতাইকারী ধরবে, না হলে আমি লুটপাটের শিকার হব, কোনোভাবে আমি এমন একটা পরিস্থিতি হবে, এবং সেটা আমি প্রতিকার পাবো না। প্রতিকার না পাওয়ায় যে অনাস্থাটা সৃষ্টি হয়েছে, এটা সর্বোচ্চ। এবং আপনি দেখেন যে মরার পর খাড়া ঘায়ের মধ্যে এমনিতেই মুদ্রাস্ফীতি, সেখানে আপনার এই যে এই রিসেন্ট 15% মানে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো। তো এরকম আত্মঘাতী, জনবিচ্ছিন্ন বা জনবিরুদ্ধ সিদ্ধান্ত একটার পর একটা তারা নিচ্ছে মন মতো করে। তারা কোটার জন্য আন্দোলন করে, তারা বারংবার সেই কোটাকেই আবার এস্টাবলিশ করছে তাদের মন মতো করে। তারা বলছে যে 86,000 তখন বলেছিল, এখন হয়তো বা লাখ ছাড়িয়ে গেছে। তারা চাকরি দিয়েছে, কোথায় দিয়েছে, কাকে দিয়েছে কেউ জানে না, কিভাবে দিয়েছে কোনো ধরনের জবাবদিহিতা বা বালাই নেই, যেটা কোনোদিন হয় নাই। আমাদের শ্রদ্ধেয় আমার ডিপার্টমেন্টের টিচার আসিফ নজরুল স্যার তিনি বলেছিলেন যে এক সাংবাদিক রোজিনার বাক স্বাধীনতা নাকি কি বলে সমস্ত রাষ্ট্রের গোপনীয়তার চেয়ে গুরুত্বপূর্ণ, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। তো সেই সাংবাদিকরা আজকে সেই সচিবালয়ে, যেখানে গোপনীয়তা রাখার জন্য তারা সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দিলেন, যেখানে আপনি বলা হচ্ছে যে তারা রিপোর্ট দিচ্ছে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে বা কারো দোষ নাই, সেখানে আবার সাংবাদিককে ঠিকই। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডটা বাতিল করার জন্য, তাদের মন মতো সাংবাদিক দিয়ে সচিবালয়ে ভরানোর জন্যই তারা আগুনটা লাগিয়েছিল, অথবা তাদের দুর্নীতি আড়াল করার জন্য। এরকম বহু ঘটনা যেটা তারা চেষ্টা করেছে ঢাকার, শাক দিয়ে মাছ ঢাকতে পারে নাই। সবকিছু কিন্তু জনগণের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, যে যেটা বলা হচ্ছে এনজিও সরকার বা যেমন খুশি তেমন সাথে সরকার, যেভাবে মন চায় তারা সেভাবে চালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন এনজিওর মাস্টার, যিনি শুধু মহাজন বলা হয়, তার কোন রকম পূর্ব অভিজ্ঞতা নাই, তিনি অন্য সেক্টরে ভালো হতে পারেন, কিন্তু তিনি আজকে নিজে বলছেন যে আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো বুঝি না, আমি জানি না, আমি তো পারি না, আমি কেন এখানে আসলাম। এই যে ডেকে নিয়ে আসা হয়েছে, সে তো আসতে চান নাই, মানে তাকে তো ডেকে নিয়ে আসা হয়েছে, জাতির প্রয়োজনেই তাকে আনা হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে জাতির প্রয়োজন তো সে ফুলফিল করতে পারছে না। সবচেয়ে বড় কথা, এটা তো ভাই ছেলে খেলা না, এটা তো মঞ্চ নাটক না। আপনি একটা দেশের ভাগ্য নিয়ে, যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এর চেয়ে আপনারা ঠিক আছে আমলে কি সরিয়ে দিয়েছেন, জাতীয় সরকার করতেন, তাও তো একটা মন্দির ভালো হতো। রাজনৈতিক লোক দিয়ে আজকে দেশ চালা, দেশের যে দুর্দশা, আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা নেত্রী করেন নাই, আশেপাশের লোক করেছে, হয়তোবা অবশ্যই হয়তোবা না করেছে, আমি ধরে নিচ্ছি। তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে, দুর্দশা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে, মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে, মানুষ বলছে। সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে 15 বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ফাঁপা আওয়াজ বা কল্পনা, মিথ্যা, এগুলা বয়ান মিথ্যা। আমি দেখলাম ডিবিসির একটা নিউজ, সেখানে হাজার হাজার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে, তাদের বিপক্ষে, সাধারণ মানুষের কমেন্টস। তো সত্যটা বললে কিন্তু মানুষ, বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অর্জনগুলো করেছে, এই 5 মাসে কিন্তু একটা ইটও তারা গাঁথতে পারেনি বা চেষ্টা করেনি। বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত, তারা একটা বাচ্চাদের বইটা দিতে পারেনি। এতটা অযোগ্য অথর্ব এই সরকার। সুতরাং এদের একটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা তাদের কোনো বেস নাই। আমি মনে হয় যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে, মাপ চেয়ে, নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখছি যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, তো এই ধরনের কিংস পার্টির কি বাংলাদেশে রাজনীতিতে আপনি ভবিষ্যৎ দেখেন? দেখুন, যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন। হ্যাঁ, তার সেনা শাসন অবশ্যই, কিন্তু তার যে বিচক্ষণতা ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবোই, তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেইটার তো 100 ভাগের 1 ভাগ আমি এই 5 মাসে এদের মধ্যে কারো মধ্যে দেখি নাই। যেখানে 2006 সালে আজ থেকে আপনার 18 বছর আগে চেষ্টা করে
চেষ্টা করে ব্যর্থ হয়ে মানে কান ধরে ইউনূস সাহেব বিদায় নিয়েছিলেন, তার এই নাগরিক শক্তি আইন পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো সেই চেষ্টা যে 18 বছর পর আবার হয়, তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না।